গুড আফটারনুন। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি, সুস্থ আছি। আমরা শুরু করেছিলাম বিলাসী গল্পটা, বেশ খানিকটা আমরা পড়ে ফেলেছি। বিলাসী গল্পের যে কথক ন্যাড়া, সে তার তার কথা দিয়ে আমরা সে সময়কার সমাজ ব্যবস্থা নিয়ে আমরা জানছিলাম। কেমন তো সেটার বেশ খানিকটা আমরা পড়ে ফেলেছি। এখন আমরা শুরু করব তারপর থেকে। আমরা দেখেছিলাম যে মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় ছিল, তাকে দেখতে গিয়েছিল আমাদের ন্যাড়া। সেখানেই সে প্রথম বিলাসীকে দেখতে পারে এবং বিলাসী মৃত্যুঞ্জয়কে কতটা পরিশ্রম করে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, তার একটা ব্যাখ্যা আমরা ন্যাড়ার জবানিতে পাই। ঠিক আছে, এরপর আমরা শুরু করব। প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহারা হয়তো সবিষয়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা! এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস দুই আর তাহার খবর নাই? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব না, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে বাঁচিয়া আছে এ ঠিক। তাহলে দীর্ঘ 2 মাসের মতো ন্যাড়া মৃত্যুঞ্জয়ের কোনো খবর নেয়নি। যেহেতু এর মধ্যে মৃত্যুঞ্জয়ের কোনো খারাপ খবর আসেনি, তাই ন্যাড়া ধরে নিয়েছে যে আর যাই হোক সে মারা যায়নি এর মধ্যে। এমনই সময় হঠাৎ একদিন কানে এলো মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া তোল পার করিয়া বেড়াইতেছেন, যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মৃত্যুর বলিয়া সমাজে তার আর মুখ বাহির করিবার জো রহিল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করিলেই তো হয়। করলা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই এক কথা, এ হইল কি? কলি কি সত্যি উল্টাইতে বসিল? এই 2 মাসের মধ্যে যেটা ঘটেছে সেটা হলো মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে ফেলেছে। আর এই বিয়ে করার কারণে পুরো সব জায়গায় বলে বেড়াচ্ছে যে মৃত্যুঞ্জয় ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কিভাবে পারলো একটা সাপুরের মেয়েকে বিয়ে করতে। আচ্ছা, সাপুরের মেয়েকে বিয়ে করেছে ভালো কথা, কিন্তু সে সাপুরের মেয়ের হাতে ভাত খেতে গেল কেন? এটা তখনকার সমাজ ব্যবস্থায় একটা অন্যতম পাপ। হ্যাঁ, তখনকার সমাজ ব্যবস্থায় অন্য পাপকে বলা হতো সব থেকে বড় পাপ, আর সেই পাপটাই আমাদের কে করেছে? মৃত্যুঞ্জয় করেছে। এবং যেহেতু খুড়ো এটা পুরো পাড়াশুদ্ধ লোককে বলে বেড়াচ্ছে, তাই পাড়াশুদ্ধ লোকও কি করছে? ছি চিৎকার করছে। খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এর যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়া পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না। এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। আমরা এখান থেকে একটা পেলাম যে আমাদের মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির পরিবারের ছেলে। তো এখানে খুড়ো একটা চালাকির আশ্রয় নিয়েছে। সে তো তার সঙ্গে যেহেতু আমাদের মৃত্যুঞ্জয়ের একটা দাকুম্র বিরোধীমূলক সম্পর্ক, সে কিন্তু কখনোই মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়ে পড়েছিল কখনো কিন্তু তার দেখভাল করতো না এবং করেওনি। কিন্তু এটাকে সে পরবর্তীতে কাজে লাগিয়েছে যখন মৃত্যুঞ্জয় একটা বড় ভুল করে ফেলেছে। যখন সে বিলাসীকে বিয়ে করে ফেললো, তখন আমাদের খুড়ো কি করলো? চারিদিকে বলে বেড়াতে লাগলো সে তো তার আপন ভাইপো, সে তো ইচ্ছে করলেই তাকে সেবা শুশ্রূষা করতে পারতো, ডাক্তার বৈদ্য দেখাতে পারতো। কিন্তু সে কি করলো? সে মশকরা দেখলো, কারণ সে জানে যে এরকম একটা কিছু হবে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামে বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়া
গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি গড়িতেছে। অকস্মাৎ লাঠি সোঁটা হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীল বর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়ো কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। তাহলে কি হলো? এভাবে যে বলে বেড়ালো আমাদের খুড়ো, তখন গ্রামের মানুষজন ঠিক করলো তাদেরকে এই গ্রাম থেকে বের করে দিবে। কিন্তু তার আগে তারা মৃত্যুঞ্জয় যেহেতু এখনো অসুস্থ, তাকে ঘরে আগে আটকে রাখলো। আটকে রেখে আমাদের যে খুড়ো, সে বিলাসীকে যা নয় তাই বলে কি করতে লাগলো? অপমান করতে লাগলো। আর এই অপমান সইতে না পেরে বিলাসী একসময় মুখের উপর বলেই দিল যে বিলাসীর বাবা মৃত্যুঞ্জয়ের সঙ্গে বিলাসীর বিয়ে দিয়েছে। খুড়া বলিলেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিঃশেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রামের স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণ কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা? সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। আমরা বলি, যাহাদেরই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যে একবার আত্মনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা, আমাকে একটি বাদ ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শেয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। আন্ডারলাইন করব, এই যে দেখা যাচ্ছে যে আমাদের বিলাসীকে যেভাবে অপমান করা হচ্ছে, তাতে কিন্তু বিলাসীর মাথায় এই চিন্তাটা আসার কথা নয় যে মৃত্যুঞ্জয় সমস্ত রাত না খেয়ে থাকবে। কিন্তু ওই যে একটা শক্তির জোর, যেটা বিলাসীর মধ্যে সবসময়ই ছিল, ভালোবাসার জোর, এই জোরে তার মধ্যে, তার মাথায়, তার মনে সবসময় আমাদের মৃত্যুঞ্জয়ের জন্য ভালো বা মঙ্গল হোক, এরকম একটা সবসময় চিন্তা ছিল। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবরের সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক। এই যে যখন বিলাসীর সাথে এরকম একটা অনাচার হচ্ছিল, তখন ন্যাড়ার মধ্যে কিন্তু একটু বিবেকের হেলদোল চলছিল। ন্যাড়ার মনে হচ্ছিল যে ঠিক আছে, তারা দোষ করেছে, কিন্তু আমরাও যে দোষ করছি না তারই বা কি প্রমাণ আছে। তো এরকম একটা তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছিল, এবং এ কারণে সে কিন্তু বিলাসীকে ধরতে পারেনি। আপনারা মনে করিবেন না পল্লীগ্রামের উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে সে আমাদের এত রাগ হইত না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের বিয়া নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া। হোক সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ।
সে তো আর সত্য সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লীগায়ের লোক অত সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা সেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ন্যাড়া একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, সেটা হলো যে বিলাসীকে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে, এটা যত বড় না অপরাধ, তার থেকে বড় অপরাধ হচ্ছে অন্য পাপ। হ্যাঁ, যদি মৃত্যুঞ্জয় এই কাজটা না করতো তাহলে তাদের এই বিয়েটাকে হেসে উড়িয়ে দেয়া যেত, এবং এরকম প্রমাণ অনেক আছে। কেমন বড় লোকরা এই ধরনের যদি ভুল ত্রুটি করেও তারপরেও সমাজ তাদেরকে মেনে নেয়, কারণ তারা বড় লোক বলে। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান হইতে ফিরিয়ে আনিয়াছেন। সেটা কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য করিয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেরই দেশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে পাশে এমন অনুষ্ঠানের আয়োজন হয় না কেন? এরকম একটা ব্যাখ্যা সে তুলে ধরলো যে এক বাড়ির বিধবা বউ, সে মনের বৈরাগ্যে 2 বছর বাড়িতে ছিল না, উধাও ছিল, তারপর সে আবারও ফিরে আসে, কিন্তু তার ফিরে আসাটা ঠিক কতটা যুক্তিযুক্ত এবং সেই সমাজ তাকে কিভাবে মেনে নিবে, এটার একটা বুদ্ধি করে তার হচ্ছে দেবর। যেহেতু একটা বিরাট একটা ধন সম্পদের ব্যাপার এখানে ছিল, তো তখন সেই বউকে সমাজে তোলার জন্য আমাদের সেই দেবর কি করে, একটা ভালো হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে ব্রাহ্মণ সমাজকে ডেকে এনে তাদেরকে ভালো খাওয়ায় এবং তাদেরকে ভালো দক্ষিণা দেয়, এবং তখন এই ব্রাহ্মণ সমাজরাই তাদের কোনো ধরনের কোনো তাকে ওই মহিলাকে নিয়ে কোনো কলঙ্ক না ছড়িয়ে বরং তার প্রশংসা করতে থাকে, ওই বাড়ির প্রশংসা করতে থাকে। এরকম একটা ব্যাখ্যা এখানে আছে। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রের বল, ধর্মেই বল, সমাজই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। বছর খানেক গত হইয়াছে, মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? তাহলে কি হলো, বছর খানেক আগে তারা হচ্ছে বিলাসীকে বের করে দেয়, এরপরে আর কোনো কাহিনী এখানে নেই। বছর খানেক পর আমাদের ন্যাড়া, সে সন্ন্যাসী হতে চেয়েছিল কিন্তু সন্ন্যাসী হতে পারেনি, বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর সে হঠাৎ একদিন যখন মালোপাড়ার ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সে মৃত্যুঞ্জয়কে নতুন রূপে নতুন পরিচয়ে আবিষ্কার করে। কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরোদস্তু সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধনুচি কুলো বুনিয়া বিক্রয় করে, সুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার বলার সাধ্য? কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতি আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটা কি শুধু একা তাদেরই?
শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যা, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়ে কে বলিবে সে এই মৃত্যুঞ্জয়। কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল, বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল। আমাকে দেখিয়া সে ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য না জানি তুমি কত মার খেয়েছিলে। কথায় কথায় শুনলাম পরের দিন তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়ায় আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনির সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। এ দুটো হচ্ছে আমাদের ন্যাড়ার শখ ছিল। হ্যাঁ, সাপের প্রতি একটা আকর্ষণ। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল, কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুরতম সাপুরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুগ্ধরাজ মণিরাজ, কার আজ্ঞা বিষহরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রেরও দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তাহার সাক্ষাৎ কখনো পাই নাই। তাহলে আমরা কি দেখতে পাই, যখন 1 বছর পর আমাদের ন্যাড়া ফিরে আসে তখন সে মৃত্যুঞ্জয়ের দেখা পায়, এবং মৃত্যুঞ্জয় যখন সাপুরে বনে গিয়েছিল তাই আমাদের ন্যাড়া তার সাগরেদ হয়ে যায়, মানে শিষ্য হয়ে যায়। তার কারণ হচ্ছে তার অনেক আগে থেকেই দুটো ইচ্ছা ছিল, গোকরো সাপ পোষা এবং সাপের মন্ত্র সিদ্ধ হওয়া, এবং একটা সময় সে হয়ে যায় এবং 3 জনে তাদের একটা গ্রুপ হয়ে যায়, আমাদের বিলাসী, মৃত্যুঞ্জয় এবং ন্যাড়া। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগলো, হ্যাঁ, ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখাই গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু 2 জন, আমার গুরু যে মানে মৃত্যুঞ্জয়, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর, এইসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আজও গা কাঁপে। আসল কথা হইতেছে যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বীজ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা। আন্ডারলাইন, সাপুরেদের সবচেয়ে বড় যে লাভের ব্যবসা সেটা কি শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়, তারপর তাহাকে শিকড় দেখান আর একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকায় না। এটা বিলাসী জানতো যে এটা হচ্ছে এক ধরনের মানুষ ঠকানো, কারণ সাপকে যদি 2-3 দিন
হাঁড়িতে পুড়ে রাখা হয়, তার মুখে যদি গরম লোহার শিক পুড়িয়ে দেওয়া হয় তাহলে সে ভয় পাবে, এবং একটা সময় এরকম কোনো কিছু দেখালেই সেই সাপ ভয় পেয়ে চলে যাবে। এবং এটাকেই সাপুড়েরা কাজে লাগায়, এবং এভাবেই তারা কি বিক্রি করে, শিকড় বিক্রি করে। এবং এটা বিলাসীর কাছে মনে হয় যে এটা একটা দারুণ ভাবে মানুষ ঠকানো কাজ, এবং সে মৃত্যুঞ্জয় এবং ন্যাড়াকে সব সময় বাধা দিত এ ধরনের মানুষ ঠকানো কাজ না করার জন্য। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী কহিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন কেন মিছিমিছি লোক ঠকাতে যাই। আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো এরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পাইত না, কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। কি একটা এরপরে ঘটনা ঘটে যার জন্য তাকে পাপের দণ্ড দিতে হয়, সেটা নিয়ে আমরা পড়বো পরের ক্লাসে। তার আগে কি হলো যে বিলাসী কখনোই চাইতো না যে মৃত্যুঞ্জয় বা ন্যাড়া এই ধরনের সাপ ধরার কাজে যাক। তাই কি করতো যে সে বিভিন্ন ধরনের বাহানা দিত। মৃত্যুঞ্জয় যদি বাড়িতে না থাকতো, এই অবস্থায় যদি কেউ এরকম বায়না নিয়ে আসতো সাপ ধরার জন্য, সে কিন্তু সেই সব লোকদেরকে ভাগিয়ে দিত। কিন্তু মৃত্যুঞ্জয় থাকলে যেটা হতো, যেহেতু এটা তাদের একটা নেশা সাপ ধরা, এবং একটা টাকা পাওয়ারও ব্যাপার থাকে, এই কারণে মৃত্যুঞ্জয় কি করতো, সাপ ধরতে যেত, এবং ন্যাড়া মৃত্যুঞ্জয়কে কি করতো, আরো উস্কে দিত। হ্যাঁ, সাপ ধরার জন্য উস্কে দিত। তো এটা তো কোনোভাবেই ভালো না, এটার একটা চরম শিক্ষা তাদের হয়েছিল। সেটা কি হয়েছিল এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। সেই অবধি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।